সংবিধান সংশোধনে স্বরাষ্ট্রমন্ত্রীকে সভাপতি করে 12 সদস্যের বিশেষ সংসদীয় কমিটি গঠন, প্রত্যাখ্যান করে বিরোধী দলের ওয়াকআউট। সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় রাজধানীর অনেক এলাকা। ভারী কিংবা অতি ভারী বৃষ্টিতে দেখা দেয় বিপর্যয়। জলাবদ্ধতা নিরসনে মহাপরিকল্পনার তাগিদ। বিপুল অর্থ আত্মসাতে অভিযুক্ত ব্যক্তিকে সিইও নিয়োগ দিয়েছে যমুনা লাইফ ইন্স্যুরেন্স। 150 কোটি টাকার বেশি লোপাটে তার সংশ্লিষ্টতা পেয়েছেন গোয়েন্দারা। এবার ইরানের বিপ্লবী গার্ড IRGC-কে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল যুক্তরাজ্য। দেশটির নিরাপত্তা ও জাতীয় স্বার্থ বিবেচনায় এই পদক্ষেপ। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরে বিস্তারিত। আপনাদের সাথে আছি সাদিয়া জাহান মিম। সংবিধান সংশোধনের লক্ষ্যে সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদকে সভাপতি করে 12 সদস্যের বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। এর প্রতিবাদে অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। তারা সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে অনড়। বিরোধী দলীয় নেতার অভিযোগ, এই কমিটি গঠনের মধ্য দিয়ে জনগণের রায়কে অসম্মান করা হচ্ছে। সোমবার রাতে জাতীয় সংসদে সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। 12 সদস্য বিশিষ্ট ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি গঠন করা হোক। তিনি বলেন, জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যেই সংবিধান সংশোধনে এ বিশেষ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিরোধী দল নাম না দেয়ায় 5টি পদ শূন্য রেখে 12 সদস্যের কমিটি গঠনের প্রস্তাব দেন তিনি। জি মাননীয় বিরোধী দলীয় নেতা। এরপর বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেন, কমিটি গঠনের মধ্য দিয়ে জনগণের রায়কে সম্মান করা হচ্ছে না। আমরা নির্বাচনের আগে সবাই বলেছি গণভোটে হা বলুন, হা ভোট বিজয়ী হলে আমরা গণভোট বাস্তবায়ন করব, এর রায় বাস্তবায়ন করব। সুতরাং ওইটাকে যদি বাইপাস করার জন্য এই কমিটি গঠন করা হয়, তাহলে আমরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করছি। আমরা আমাদের আগের অবস্থানেই আছি। আমরা মনে করি গণতন্ত্রের দাবি হচ্ছে জনগণের মতামতকে মেনে নেওয়া। এই মতামত যদি এইভাবে অবলীলায় শেষ হয়ে যায়, তাহলে ভবিষ্যতে গণতান্ত্রিক এই পদ্ধতির উপর জনগণ আস্থা হারাবে না, শুধু বিদ্রোহী হয়ে উঠবে। এই কমিটিতে অংশগ্রহণ করব না এটাই নয়, বরঞ্চ এই পর্বটা আমরা, যেহেতু জনগণের রায়কে সম্মান করা হচ্ছে না, তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি। এরপরই ওয়াকআউট করে বিরোধী দল। বিরোধীদের ওয়াকআউটের পর এই প্রতিক্রিয়ার জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বাংলাদেশের মানুষের প্রত্যাশা, আমরা পঞ্চদশ সংশোধনী বাতিল করতে চাই, এবং পঞ্চদশ সংশোধনী বাতিল না হলে হাইকোর্ট সুপ্রিম কোর্ট যদি ভার্ডিক্ট দিয়েও থাকে, এই লেজিসলেচারে যদি আমরা পঞ্চদশ সংশোধনী বাতিল না করি, সেই সংশোধনের উপর ভিত্তি করে আমাদেরকে চলতে হবে। সুতরাং আমরা সংবিধান সংশোধনী কমিটি করা ছাড়া, এই সংবিধান সংশোধন করা ছাড়া এই জাতিকে আমরা নতুন প্রত্যাশা অনুযায়ী এগিয়ে নিতে পারবো না। তিনি বলেছেন তারা 2টা শপথ নিয়েছেন। মাননীয় স্পিকার, 2টা শপথ দিলে প্রথম শপথ তো অবৈধ হয়ে যায়। গণভোটের গণরায়কে যদি সম্মান দিতে হয়, এই সংবিধানকে সংশোধন করতে হবে, এবং তারপরে যদি সবাই মিলে রাজি হয় যে সংবিধান সংস্কার পরিষদ গঠন হবে, তখন যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে পারবে, তখন সেটা হবে। অধিবেশনের বাইরে গণমাধ্যমে নিজেদের অবস্থান স্পষ্ট করেন বিরোধী দলের নেতা ও সরকার দলের চিফ হুইপ। মাননীয় বিরোধী দলীয় নেতা একটু যদি শুনতেন। আবু খালিদ, ডিবিসি নিউজ, ঢাকা। সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় রাজধানীর বিভিন্ন এলাকা। প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলিতে দেখা দেয় জলাবদ্ধতা, আর ভারী কিংবা অতি ভারী বৃষ্টিতে দেখা দেয় বিপর্যয়। এই সংকট আজকের নয়, অনেক বছরের। নানা প্রকল্পের ডামাডোল ও হাজার কোটি টাকার বাজেটেও পরিস্থিতির সামান্যতম উন্নতি হয়নি। গতানুগতিকভাবে নানা পরিকল্পনার কথা জানাচ্ছে সিটি কর্পোরেশন। এই বাস্তবতায় ঢাকার জলাবদ্ধতা নিরসনে মহাপরিকল্পনার তাগিদ নগর পরিকল্পনাবিদদের। বর্ষাপ্রিয় বাঙালির বৃষ্টি অনেক কাঙ্ক্ষিত হলেও তাই হয়ে ওঠে দুর্ভোগের বড় কারণ। একটু বৃষ্টিতেই তলিয়ে যায় রাজধানীর সড়ক ও অলিগলি। জনঘনত্বের এই মেট্রো সিটিতে চলাচল ও স্বাভাবিক কাজকর্মে ব্যাপক ভোগান্তি হয় নগরবাসীর।
জলাবদ্ধতার এই দুর্ভোগ আজকের নয়, অনেক বছরের। বৃষ্টির পানি নিষ্কাশনে প্রায় অর্ধযুগ আগে বড় উদ্যোগ নেয় দুই সিটি কর্তৃপক্ষ। 2020 সালের ডিসেম্বর ওয়াসার কাছ থেকে নিয়ে নেয় প্রায় 80 কিলোমিটারের 26টি খাল এবং 385 কিলোমিটারের নালা। কিন্তু যেই লাউ সেই কদু, জলাবদ্ধতা পরিস্থিতির কোনো উন্নতি নেই। প্রকল্পের ডামাডোলে কয়েক বছরে 1000 কোটি টাকা বেশি বরাদ্দ হলেও দৃশ্যমান কোনো উন্নতি নেই। এবার ঢাকায় বৃষ্টিপাতের রেকর্ড ভাঙার পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা। ফলে অবস্থা আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। জলাবদ্ধতার এই বিভীষিকা থেকে যে কোনো মূল্যে পরিত্রাণ চায় নগরবাসী। এখানে রাস্তাঘাট সমস্যা দেখেই তো সুরেজ লাইন ঠিক নাই, পলিথিন সমস্যা, এই জন্য মানুষ পানি বৃষ্টি হলেই জমে যাচ্ছে। পুরো রাস্তা ভেঙে গেছে পানির জন্য, মানুষজন যাইতে পারে না, খুবই সমস্যা এখানে। এর কাজ তো কিছু হয় না, যেভাবে সরকার বলে জনগণ তো ভোগান্তির মধ্যে পড়েই থাকে। ঢাকা উত্তর সিটিতে 19টি খাল রয়েছে, যার মোট দৈর্ঘ্য 100 কিলোমিটারের বেশি। খোলা ও পাইপ নালা মিলিয়ে রয়েছে প্রায় 1200 কিলোমিটার। আর দক্ষিণ সিটিতে রয়েছে 26টি খাল এবং 1300 কিলোমিটারের বেশি নালা নর্দমা। নথিপত্রে এত খাল নালা থাকলেও বাস্তবে পানি নামার পথ সচল নয়। বৃষ্টির পানি প্রথমে সড়ক থেকে নালায়, পরে কালভার্ট ও খাল হয়ে আউটলেট দিয়ে নদীতে যাওয়ার কথা। এই পথের কোনো একটি অংশ বন্ধ, সরু বা বিচ্ছিন্ন হলে পুরো অবস্থার সক্ষমতা কমে যায়। ঢাকার বিভিন্ন অংশেই এর কোনো না কোনো একটি সমস্যা রয়েছে। রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ঢাকার 2 সিটির স্থায়ী পাম্প 8টি, দক্ষিণে 3টি, উত্তরে 5টি। এবার ভারী বর্ষণে খাল এবং নদীর পানি বেড়ে যাওয়ায় পাম্প দিয়ে পানি অপসারণে ব্যাগ পেতে হচ্ছে। এই বাস্তবতায় আরও বেশি পাম্পের প্রয়োজনীয়তার কথা বলছে সিটি কর্তৃপক্ষ। টেকসই সমাধানের লক্ষ্যে সমন্বিত মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। সরকারি গবেষণা সংস্থা ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং IWM এবং বিশ্বব্যাংকের সহায়তায় ড্রেনেজ নেটওয়ার্ক, খাল, আউটলেট, পাম্পিং স্টেশন সহ পুরো পানি নিষ্কাশন ব্যবস্থা একীভূত কাঠামোয় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। খাল পুনরুদ্ধার, ড্রেনেজ উন্নয়ন, পানি নিষ্কাশনের ব্যবস্থা সহ নানা উদ্যোগের কথা জানালো সিটি কর্পোরেশন। যেই জায়গায় জলাবদ্ধতা হয়েছে আমাদের সিটি কর্পোরেশনের আওতাধীন, আমরা সেটা নিয়ে কাজ করে অতি দ্রুত সময়ের মধ্যে সেই আগামীর জন্য আমরা তৈরি করে ফেলব। 33টা স্পট আছে যেখানে বৃষ্টি হলে পানি জমে যায়, সেই পানিগুলোকে দ্রুত সময় নিষ্কাশনের জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। নগর পরিকল্পনাবিদরা বলছেন, ঢাকার জলাবদ্ধতা নিরসনে কোনো মহাপরিকল্পনা না থাকায় আসছে না স্থায়ী সমাধান। ঢাকা শহরে কয়েক হাজার পুকুর ছিল, এখন সেটা কয়েকশোতে এসে ঠেকেছে। তাহলে আমরা উন্নয়নের নাম দিয়ে সব জায়গাতে কি পানি যাবার পথটাকে রুদ্ধ করেছি, পানি ধারণ করার পথটাকে রুদ্ধ করেছি। পুরো প্ল্যানটাকে একটা নেটওয়ার্কের মধ্যে সাজাতেই এখনো পারিনি। রাজধানীর জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি নাগরিকদের সচেতন হওয়ার পরামর্শ তার। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। টানা বৃষ্টিতে ডুবে গেছে কুমিল্লা নগরী। রাস্তাঘাটে থই থই পানির কারণে নৌকায় চড়ে কেন্দ্রে ঢুকতে দেখা যায় এইচএসসি পরীক্ষার্থীদের। ডুবে যাওয়া সড়কে কেউ কেউ পড়েও যান। এরপরও অনেক শিক্ষার্থী সময় মতো কেন্দ্রে পৌঁছাতে পারেননি। বিপাকে পড়েন অফিসগামীরাও। জলাবদ্ধতার ভোগান্তিতে গাইবান্ধা, সাতক্ষীরা, বাগেরহাট সহ বিভিন্ন জেলার মানুষ। রাত থেকে টানা বৃষ্টি, এতে পানির নিচে কুমিল্লা নগরী। শহরের প্রধান সড়ক থেকে অলিগলি, আবাসিক এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা, কোথাও পানি কোমর ছুঁয়েছে। জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েন এইচএসসি পরীক্ষার্থীরা। কুমিল্লা সরকারি মহিলা কলেজ, ভিক্টোরিয়া সরকারি কলেজ এবং কুমিল্লা সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রে হাঁটু সমান পানি জমে। অনেক পরীক্ষার্থী পানি মারিয়ে, আবার কেউ নৌকায় করে পৌঁছান কেন্দ্রে, আবার অনেকে পড়ে গিয়ে ভেজা শরীরেই পরীক্ষায় অংশ নেন। আমার ছেলে ভিক্টোরিয়া কলেজের স্টুডেন্ট, সে এখানে পরীক্ষা দিবে, আমি তাকে কোলে করে গেট পার করে দিতে হচ্ছে। জলাবদ্ধতার কারণে পরীক্ষার্থীদের বেশিরভাগই আজকে আসতে হচ্ছে যে লেট করে ফেলছে। পরীক্ষার যে নির্দিষ্ট সময় আছে 10টা, তারপরে আসছে অনেকে। তারপর হচ্ছে যে এদিকে আছে ড্রেনের পাশগুলা ভাঙা, এগুলাতে আজকে অনেকেই ব্যথা পাইছে। পানিতে ডুবে অচল অবস্থা কুমিল্লা জেনারেল হাসপাতালেও। পানিবন্দী রোগীরা, ভাসছে নানা সরঞ্জাম, সব মিলে সীমাহীন দুর্ভোগ। বিপাকে পড়েন অফিসগামী ও কর্মজীবীরা। অধিকাংশ সড়ক তলিয়ে যাওয়ায় ব্যাহত হয় যান চলাচল। বাসাবাড়িতে পানি ওঠায় ভোগান্তি চরমে। হঠাৎ করে বৃষ্টিটা হয়েছে, তো তাই আপনার ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকার কারণে সমস্যাটা দেখা দিয়েছে। বন্যার যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি,
এই পরিস্থিতিতে আসলে শহরে এখন বসবাস করাটা মানে কষ্টকর হয়ে যাচ্ছে আর কি। টানা বৃষ্টিতে গাইবান্ধা শহরে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, এতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। জলাবদ্ধতা সাতক্ষীরাতেও। পৌরসভা সহ 7টি উপজেলার বিস্তীর্ণ এলাকা তলিয়ে চরম দুর্ভোগে মানুষ। সরকারি দপ্তর, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঢুকে স্থবির স্বাভাবিক কার্যক্রম। বেশি সংকটে শ্রমজীবী মানুষ ও শিক্ষার্থীরা। ঘরের ভিতর পানি, বাথরুমের পানি, আমরা কোনোভাবে যাতায়াত করতে অসুবিধা হচ্ছে। বাচ্চা কাচ্চা নিয়ে আমরা রিক্সের ভিতরে আছি, সাপ পুকুরের ভয়। একটা মানুষ সুস্থ অসুস্থ হলেও ড্রেজানির কোনো ব্যবস্থা নেই। সরকার যদি আমাদের একটু সাহায্য করতো তা ভালো হতো, আমরা খুব বিপদের মধ্যে আছি। বাগেরহাটের নিম্নাঞ্চলের সড়ক, অলিগলি ও আবাসিক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। 4-5 দিন ধরে এই অবস্থা। তারপরে আমরা রান্না খাওয়া টোটালি বন্ধ। 5-6 দিন হয়েছে স্কুলে যেতে পারি না। দিনভর বৃষ্টি সিলেটেও। জলাবদ্ধতা না থাকলেও আছে দুর্ভোগ। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভারতের মেঘালয়ে ভারী বৃষ্টি অব্যাহত থাকায় সিলেটের নদীর পানি বাড়ছে। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। একটি পাহাড়, 6 শতাধিক মানুষের বসতি, 5 শতাধিক শিক্ষার্থীর প্রতিদিনের যাতায়াত, কিন্তু নেই নিরাপদ সড়ক, নেই উন্নয়নের ছোঁয়া। বর্ষা এলেই বান্দরবনের আমতলী পাহাড়ের বুক জুড়ে নেমে আসে অজানা আতঙ্ক। তবুও জীবন তো আর থেমে থাকে না, বেঁচে থাকাই যেখানে বড় সংগ্রাম। বৃষ্টি এখানে কারো কাছে রোমান্টিক নয়। আকাশে কালো মেঘ জমলেই বুকের ভেতর জমে ওঠে আরেক ভয়, কারণ এই পাহাড়ের মানুষ জানে এক পশলা বৃষ্টি মানেই হয়তো আরেকটি ধস, আবার কান্না, নিঃস্ব হওয়ার গল্প। বান্দরবানের আমতলী পাহাড়, লামা উপজেলার আমতলীপাড়া 3 নম্বর ওয়ার্ড। এই পাহাড়েই বসবাস 6 শতাধিক মানুষের। পাহাড়ের ঢালে গড়ে ওঠা ছোট ছোট ঘরগুলো যেন প্রতিদিন প্রকৃতির সঙ্গে লড়াই করে টিকে আছে। সবচেয়ে কষ্টের পথটা শিশুদের। প্রতিদিন 5 শতাধিক শিক্ষার্থী কাদা আর পিচ্ছিল পাহাড়ি পথ পেরিয়ে স্কুলে যায়। তাদের কাছে স্কুলে যাওয়া মানে শুধু পড়াশোনা নয়, প্রতিদিন একটি ঝুঁকিপূর্ণ যাত্রাও। এদের তো থাকার মতো কোনো জায়গায় নেই। এখানে আছে খুবই প্রায় দরিদ্র। পাহাড় পড়ে, এটাই আমাদের কষ্ট, জীবনের ঝুঁকি এটা। বর্ষা এলেই ঘুম হারাম হয়ে যায় বাসিন্দাদের। গভীর রাতে অনেকেই আবার বিছানায় থাকতে পারেন না। চোখ থাকে পাহাড়ের দিকে আর কান থাকে মাটির শব্দে। ওই 2টা বাজাইছে তো ভা আর বুড়া তিন মাঝে বাদ দি থাকি দেরি। প্রতি বছরই এই পাহাড় দেখে ধস, দেখে ঘরবাড়ি হারানোর বেদনা, দেখে স্বজন হারানোর কান্না। তবু পাহাড় ছেড়ে যাওয়ার কথা ভাবতে পারেন না তারা, কারণ এটাই তাদের জন্মভূমি, এটাই শেষ আশ্রয়। আমাদের এখানে যেটা আশ্রয়কেন্দ্র আছে, এখানেও তো পাহাড় ধসে পড়ছে। কি করব আমরা, কোথায় যাব? উন্নয়নের প্রতিশ্রুতি এসেছে বহুবার, কিন্তু বাস্তবে বদলায়নি কিছুই। নিরাপদ রাস্তা নেই, নেই পাহাড় সুরক্ষার কার্যকর ব্যবস্থা। তাই প্রতিটি বর্ষা তাদের কাছে নতুন করে টিকে থাকার পরীক্ষা। ধসে ভেঙে যায় ঘর, ভেঙে যায় স্বপ্ন, কিন্তু ভেঙে যায় না মানুষের সাহস। কষ্টকে সঙ্গী করে ধ্বংসস্তূপের উপরেই আবার নতুন করে ঘর তুলে তারা, কারণ বেঁচে থাকাটাই এখানে সবচেয়ে বড় সংগ্রাম। পাহাড়ে এইসব মানুষ শুধু বিলাসিতা নয়, চায় নিরাপদে বেঁচে থাকার নিশ্চয়তা। কিন্তু এই পাহাড়ের যে বর্ষা, সেই ঋতু যাতে করে হয়ে ওঠে একটি স্বস্তির, সেটাই এই মানুষগুলোর প্রত্যাশা। আর পাহাড় মৃত্যুর ফাঁদ নয়, হোক একটি নিরাপদ বাসস্থানের প্রতীক। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, লামা, বান্দরবান। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা BFIU এর তদন্তে বিপুল অর্থ আত্মসাতে অভিযুক্ত ব্যক্তিকে সিইও নিয়োগ দিয়েছে যমুনা লাইফ ইন্স্যুরেন্স। অভিযুক্ত অজিত চন্দ্র আইচ সোনালী লাইফ ইন্স্যুরেন্সের সিইও থাকাকালে 350 কোটি টাকা লুট হয়। এর মধ্যে 150 কোটি টাকার বেশি লোপাটে তার সংশ্লিষ্টতা পায় গোয়েন্দারা। এছাড়া প্রোগ্রেসিভ ও সন্ধানে লাইফ ইন্স্যুরেন্সে দায়িত্ব পালনকালে ভয়াবহ আর্থিক জালিয়াতিতে অভিযুক্ত এই কর্মকর্তা। গ্রাহকের বীমার অর্থ পরিশোধে ব্যর্থতা, সীমাহীন অনিয়ম, দুর্নীতি আর আইনি দুর্বলতার কারণে চরম আস্থাহীনতায় দেশের বীমা খাত। এমন পরিস্থিতি থেকে উত্তরণে যখন সংস্কারের আলোচনা চলছে, তখন বিপুল অর্থ কেলেঙ্কারি ও সীমাহীন দুর্নীতিতে অভিযুক্ত ব্যক্তিকে প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ দিল যমুনা লাইফ ইন্স্যুরেন্স।
প্রতিষ্ঠানটিতে অজিত চন্দ্র আইচ অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়ে প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বও পালন করছেন। 3 মাসের মধ্যে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের বাধ্যবাধকতা থাকলেও 6 মাসেও মেলেনি অনুমোদন, অথচ এমডির ফাইলে স্বাক্ষর করে যাচ্ছেন হরহামেশাই, নিচ্ছেন বেতন ভাতাও। এমন অভিযোগ যমুনা লাইফ সংশ্লিষ্টদের। যে কোম্পানিতে আমি জব করতাম, অনুসন্ধানে জানা যায় অতীতে কাজ করা প্রতিটি প্রতিষ্ঠানে দুর্নীতিতে জড়িয়েছেন অজিত চন্দ্র। সন্ধানী লাইফের প্যাড ব্যবহার এবং স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে নানামুখী অনিয়মে জড়ান এই কর্মকর্তা। সোনালী লাইফেও একই ধরনের স্বাক্ষর জালিয়াতির অভিযোগ তার বিরুদ্ধে। যেহেতু আমার সাইডে জাল হয়েছে, আমার একটা বিএফকেসি আমি জবাব দিচ্ছি। প্রোগ্রেসিভ লাইফে সিইও থাকাকালে জালিয়াতির মাধ্যমে 10 লাখ টাকা হাতিয়ে নেন অজিত চন্দ্র। তদন্তে তাকে ওই পরিমাণ অর্থ জরিমানা করা হয়। পরে সোনালী লাইফের সিইও হয়ে আরও বড় দুর্নীতিতে নাম লেখান বিতর্কিত এই কর্মকর্তা। 350 কোটি টাকা আত্মসাতের ঘটনায় তার নাম উঠে আসে বিএফআইউর প্রতিবেদনে। 150 কোটি টাকার বেশি অর্থ লোপাটে সিইও হিসেবে তার সরাসরি সংশ্লিষ্টতা চিহ্নিত করেন আর্থিক গোয়েন্দারা। সোনালী লাইফে পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবদের সমন্বয়ে একটি দুর্নীতির সিন্ডিকেট গড়েন অজিত। বিভিন্ন সময় দুর্নীতির কারণে তার স্বজনদের চাকরিচ্যুতির পাশাপাশি মামলার আসামিও করা হয়। প্রতিষ্ঠানটিতে আইডিআরএ প্রশাসক নিয়োগের পর অজিত সিন্ডিকেটে নিপীড়িত কর্মকর্তাদের আন্দোলনের মুখে বিদায় নিতে হয় তাকে। তবে এসব বিষয়ে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। আপনি ওটা রাখেন, না আমি এটা কিছু করছি না। না ওইদিকে রাখেন। বিমা খাতে স্বচ্ছ ও সৎ লোকের অভাব থাকায় বাধ্য হয়ে অজিত চন্দ্রকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান যমুনা লাইফের চেয়ারম্যান বদরুল আলম খান। তিনি অভিযোগ করেন দীর্ঘ সময় ধরে সিইও নিয়োগের অনুমোদনের সিদ্ধান্ত আটকে রেখেছে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। তবে এসব বিষয়ে ক্যামেরার সামনে কথা বলেননি তিনি। আইডিআরএ এর মুখপাত্র বলছেন অজিতের বিরুদ্ধে অভিযোগ পরীক্ষা করে দেখছে নিয়ন্ত্রক সংস্থা, শিগগিরই আসবে সিদ্ধান্ত। আইডিআরএর অনুমোদনে তো একটু সময় লাগে। ওনার ব্যাপারে বেশ কিছু অভিযোগ আমাদের মনে হয় কর্তৃপক্ষ পেয়েছেন, সেইটা মনে হয় একটু যাচাই বাছাই করার জন্য এই সময়টা লাগছে। যমুনা লাইফের বর্তমান পর্ষদের অনিয়ম দুর্নীতি অব্যাহত রাখতেই দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে সিইও নিয়োগ করা হয়েছে এমন অভিযোগ প্রতিষ্ঠানটির গ্রাহকদের। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন নতুন মোড় নেয় শেখ হাসিনার একটি মন্তব্যে। আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে রাজাকার শব্দ ব্যবহারের পরই ক্ষোভে ফেটে পড়েন তারা। রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বের হয় বিক্ষোভ মিছিল। ছেলেদের পাশাপাশি হলের গেট ভেঙে আন্দোলনে যোগ দেন মেয়েরাও। আন্দোলন দমাতে ছাত্রলীগ ও তৎকালীন সরকারের মন্ত্রীদের একের পর এক বিরূপ মন্তব্য ক্ষোভ আরও বাড়িয়ে তোলে। 14 জুলাই 2024 কোটা সংস্কার আন্দোলনের 14তম দিন। দিনের কর্মসূচি শেষে রাতেই নতুন মোড় নেয় আন্দোলন। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজাকার মন্তব্য আন্দোলনে যোগ করে নতুন উত্তাপ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বঙ্গভবনের উদ্দেশ্যে পদযাত্রা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। শাহবাগ, মৎস্য ভবন, প্রেস ক্লাব ও সচিবালয়ের আশপাশে পুলিশের ব্যারিকেড পেরিয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেয় 12 সদস্যের প্রতিনিধি দল। সেখানে হামলার বিচার এবং কোটা সংস্কারের দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দেয়া হয়। এই 24 ঘন্টার মধ্যে আমরা চাই সংসদে অধিবেশন ডেকে সেটার আইন পাশের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হোক। কর্মসূচি পালিত হয় দেশের বিভিন্ন জেলাতেও। এদিন নিজের চীন সফর নিয়ে সংবাদ সম্মেলন করেন শেখ হাসিনা, যেখানে তিনি শিক্ষার্থীদের আন্দোলনকে কটাক্ষ করেন। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? শেখ হাসিনার এই রাজাকার ট্যাগিংয়ে ফুঁসে ওঠে শিক্ষার্থীরা। রাত 10:30টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে শুরু হয় মিছিল। 14 জুলাই যখন খুনি হাসিনা গণভবনের সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীদেরকে কটাক্ষ করে রাজাকারের বাচ্চা বলে গালি দেয়, সেদিন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলগুলোতে শিক্ষার্থীরা ফুঁসে ওঠে এবং খুপে ফেটে পড়ে। বিভিন্ন ধরনের জুলুম নির্যাতন করা হয়েছে, কিন্তু সাধারণ শিক্ষার্থীরা, এদেশের জনগণ কিন্তু থেমে থাকে নাই। সেই রক্ত, সেই নির্যাতন দেখলে এখনও রাতের বেলা ঘুম থেকে হঠাৎ করে জেগে উঠে এবং মনে হয় যে এখনও আমরা স্বাধীন হতে পারিনি। ক্ষোভে বারুদ যোগ করে হলের তালা ভেঙে নারী শিক্ষার্থীদের মিছিল নিয়ে বেরিয়ে পড়া। রাতভরই ক্যাম্পাসে চলে মিছিল সমাবেশ।
এটা এক দফার পতনের দিকে নিয়ে যাওয়ার যে কুশীলব বা স্ক্রিপ্ট রাইটার, আমি মনে করি এটা শেখ হাসিনা নিজে। কারণ সে ওই স্বৈরাচারী হয়ে উঠে যেভাবে একচ্ছত্র সব কিছুকে নিয়ন্ত্রণ করা এবং তার মতো করে চলার একটা তার বাসনা তৈরি হয়েছিল, এবং স্টুডেন্টদেরকে সেই ওই রাজাকারের ফ্রেমে নিয়ে আসা, তার যে ভিতরে যে অ্যারোগেন্স, সেটা মানুষ তো আর কতদিন সহ্য করবে। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে, স্পেশালি আমাদের বোনদেরকে যেভাবে নির্মমভাবে সন্ত্রাসী কায়দায় যেভাবে হামলা করানো হলো, এটা কিন্তু বিশ্ববিবেককে নাড়িয়ে দিয়েছিল, শুধু বাংলাদেশ না। রাতে যখন ফুঁসছে শিক্ষার্থীরা, তখন আওয়ামী লীগের মন্ত্রী ও ছাত্রলীগ নেতারা শাহবাগে যেতে গিয়েও শিক্ষার্থীদের অবরোধের মুখে ঢুকে যান হোটেল ইন্টারকন্টিনেন্টালে। আঞ্জাম খালেক, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে নিচ্ছে আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। Brought to you by Walton Smart Freeze. USA, Mexico, Canada. One dream under the lights. দেশে প্রতিদিন ঘটছে অসংখ্য ঘটনা। রাজনীতি, অর্থনীতি কিংবা সমাজনীতি, সংস্কৃতি কিংবা অপসংস্কৃতি, সবকিছু নিয়েই মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু সংবাদ। এত সংবাদের মধ্য থেকে গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণেও আগ্রহের নেই কমতি। সেই আগ্রহ পূরণেই ডিবিসি নিউজের আয়োজন সংবাদ সম্প্রসারণ। হাজার বর্গমাইল জুড়ে আমাদের এই দেশ বাংলাদেশ। প্রতিদিন ঘটে নানা ঘটনা, কিছু ছোট, কিছু বড়, কিছু আনন্দদায়ক, আবার কিছু দুঃখজনক। সবকিছুই প্রতিদিনের ঘটনা প্রবাহের অংশ, আর অংশগ্রহণ করতেই ডিবিসি সারা বাংলা। হাম সম্পর্কে সতর্ক হন। লক্ষণ, প্রতিরোধ ও করণীয়। হামের লক্ষণ: তীব্র জ্বর, সর্দি ও কাশি, লালচে ফুসকুড়ি, চরম দুর্বলতা। প্রতিরোধের উপায়: 9 ও 15 মাসে 2 ডোজ টিকা নিশ্চিত করুন। আক্রান্ত শিশু থেকে নিরাপদ দূরত্ব রাখুন। পরিচ্ছন্নতা বজায় রাখুন। করণীয়: ডাক্তারের পরামর্শ নিন। লক্ষণ দেখা দিলে অবহেলা করবেন না। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পুষ্টিকর খাবার খাওয়ান। হাম প্রতিরোধযোগ্য। টিকা নিন, সুস্থ থাকুন। মাঠে গড়ালো ফুটবলের বিগেস্ট শো। কাদের হাতে উঠবে ট্রফি আর কে হবে এবারের সেরা? ম্যাচ অ্যানালাইসিস নিয়ে আমি আছি। এই বিশ্বকাপের প্রত্যেকটা ম্যাচের প্রেডিকশন জানতে এবং মজার কথা শুনতে অবশ্যই চোখ রাখুন। ওয়েস্ট বডি স্প্রে প্রেজেন্ট ডিবিসি ওয়ার্ল্ড কাপ বাবল, কো-স্পন্সর বাই জেস্ট টায়ার এন্ড স্টেপ ফুটওয়্যার। সরকারকে জটিল ভূ রাজনৈতিক ঘূর্ণাবর্তের মুখোমুখি হতে হচ্ছে। যে আদেশ বলে নির্বাচন হলো, সেই আদেশ বলে গণভোট হয়েছে। যারা সনদ তৈরি, তারা কোনো এক্সট্রা কনস্টিটিউশনাল বডি না। ইরানে যে হামলা হচ্ছে, ইসরায়েলের এক ধরনের স্বার্থ আছে, আমাদের মতো দেশগুলোর সবগুলো এফেক্ট করছে। আবার উভয় দেশের কিছু কমন স্বার্থ আছে। এই যুদ্ধটা আসলে ইসরায়েলের যুদ্ধ। শক্তিশালী লোকাল গভর্নমেন্ট গণতন্ত্রের একটা বড় পিলার। ম্যাচেসটা আমরা সংঘাতের আহ্বান। আওয়ামী লীগের প্রতি ন্যায় বিচারই হচ্ছে তার এটাকে বিচারের আওতায় আনা। অতিরিক্ত ট্যাক্স সেটা আরোপিত না হয়। বর্তমান সরকারের জনগণের প্রতি
আস্থাটা কম। দক্ষতার সাথে ব্যবহার করা যায়, তাইলে এই 12,000 কোটি টাকা ম্যানেজ করা কিন্তু কোনো ঘটনাই না। ওই প্রকল্পগুলি বাস্তবায়ন করবার জন্য তার ব্যয় অনেক বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা পরিবর্তন চাই। এই সরকার সেই ক্ষেত্রে ভূমিকাটা কি পালন করে সেটা দেখতে চায়। রাজনীতি 10 দিক নিয়ে রাজকাহন। তারেক রহমান চীন এবং মালয়েশিয়া সফর করলেন। আমদানি বেড়েও যদি ট্রেড বাড়ে, আমি ওইটাকে অনেক গুরুত্বপূর্ণ মনে করি। অল্টারনেটিভ সোর্স এখনো পর্যন্ত আমাদের কাছে না। প্রত্যাবাসন তো দুরস্তর, হবে কি হবে না সেটা বলা মুশকিল। এই এত বড় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা কারো চোখে পড়ছে না? চোখে পড়ছে। আপনি ঘুমালেও বিরোধিতা করবো, আপনি জেগে থাকলেও বিরোধিতা করবো, হাসলেও, মৃদু হাসলেও, জোরে হাসলেও। এর মধ্যে দিয়ে বোঝা যায় যে মালয়েশিয়া সফর আমাদের কতটা ফলপ্রসূ। মানে দুটো দেশের মধ্যে আমাদের কিন্তু অপশনসগুলো খুব লিমিটেড। ওই জুজুর ভয়ের মতো থাকবে সব সময়। মিলিটারি ডক্ট্রিনে ওদের নিউক্লিয়ার ওয়েপন নাই। আমি টার্গেট করলাম মূল্যস্ফীতি কমায় দেবো। প্রোডাকশন বাড়তে হবে, না হলে আপনি জিডিপি বাড়বেন। তদন্ত করার দরকার নেই। কেন? তদন্ত, বিচার, দায়বদ্ধতা নির্ধারণ করা জরুরি। আমি অন্যান্য রোগী বন্ধ করে দেব। গোষ্ঠীটাকে আপনি চেনেন। তাদের দরকার শুধু ক্ষমতা। বাড়িয়ে দিন সুরক্ষার হাত, বন্ধ হোক শিশুদের উপর আঘাত। ধর্ষণের রক্তাক্ত থাবা থেকে শিশুদের বাঁচান। শিশুর নিরাপত্তা আমাদের অঙ্গীকার। Brought to you by Walton Smart Freeze. স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। অপারেশন থিয়েটার আছে যন্ত্রপাতিও, তবে অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ না থাকায় হয় না কোনো অপারেশন। ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 8 মাস ধরে চলছে এই অচলাবস্থা। শুধু তাই নয়, জনবল ও পরীক্ষাগারের সংকটে গাইনি সেবা সহ নানা সুবিধা থেকে বঞ্চিত উপজেলার বাসিন্দারা। ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রায় 8 মাস ধরে খোলে না হাসপাতালের অপারেশন থিয়েটারের দরজা। সার্জারি বিশেষজ্ঞ এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকলেও শুধু অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞের অভাবে এই অচল অবস্থা। একই চিত্র গাইনি বিভাগেরও। জনবল সংকট ও আধুনিক পরীক্ষাগারের অভাবে মিলছে না প্রয়োজনীয় সেবা। উপজেলার স্বাস্থ্যসেবার অন্যতম প্রধান ভরসা এই হাসপাতালে 41 জন চিকিৎসকের পদ আছে, তবে এখন কর্মরত মাত্র 15 জন। আছে নার্স ও অন্যান্য জনবলের সংকটও। সিজার সমস্ত অপারেশনগুলো এখানে হতো, কিন্তু উনি না, এক অজ্ঞানের ডাক্তার না থাকাতে কোনো সব অপারেশনই বন্ধ। সিজার ওদের তো সিজার করাই লাগবে, যখনই শোনে যে অজ্ঞানের ডাক্তার নেই ওটা চলে যায়। প্রতিদিন হাসপাতালটিতে গড়ে 500 রোগী সেবা নিতে এলেও এসব কারণে অধিকাংশ ফেরত যান খালি হাতে। বাধ্য হন বাড়তি অর্থ ব্যয়ে বেসরকারি হাসপাতাল থেকে সেবা নিতে। সিজার করে না, এখন সিজার রোগী আসলে অন্য হাসপাতালে পাঠিয়ে দেয়। অপারেশন থিয়েটার আছে কিন্তু অপারেশনটা হয় না, এটা অবশ্যই হওয়ার প্রয়োজন আছে। সরকার একটা সুযোগ সুবিধা পাওয়া যায় সেটা তো পাই নাই, বরঞ্চ ওখানে ভাড়া লাগছে, কেবিন ভাড়া লাগছে, ডাক্তারের এক্সট্রা করে টাকা দেওয়া লাগছে। সরকারের কাছে বারবারই অনুরোধ করতেছি আমাদের এই হসপিটালে দ্রুত যেন অপারেশন করার ব্যবস্থা সরকার করে দেয়। এখানে তো আলট্রাসাউন্ডের কোনো নাই, তো এখানে পরীক্ষার কোনো মেশিন বা কোনো কিছু তো নাই। তবে সংকট নিরসনে চেষ্টা চলছে। শিগগিরই সমাধানের আশ্বাস দিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। 7 জন আসার পরে আমাদের সেবাটা আগের থেকে এটা ত্বরান্বিত হয়েছে, কিন্তু আরও আমার সংকট আছে। যেমন বিশেষ আমার এখানে আরও 10-11 জন মেডিকেল অফিসার পদ শূন্য আছে। যদি এই পদটা শূন্য পদটা যদি পূরণ করা হয়, সেক্ষেত্রে যে সেবার মানটা আমরা আরও বৃদ্ধি করতে পারবো। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে দ্রুত নেওয়া হবে কার্যকর পদক্ষেপ, এমনটাই চাওয়া হরিণাকুণ্ডু উপজেলার বাসিন্দাদের। ডিবিসি নিউজ ডেস্ক। ইরানের বিপ্লবী গার্ড IRGC-কে নিষিদ্ধ সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাজ্যের নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যুক্তরাজ্য বলছে, IRGC বিদেশি শক্তির জন্য হুমকি, সাইবার হামলা এবং যুক্তরাজ্যের মাটিতে বিভিন্ন ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। বিশেষ করে ইরান ইন্টারন্যাশনাল টেলিভিশনের 2 সাংবাদিককে হত্যার পরিকল্পনা এবং ব্রিটিশ লক্ষ্যবস্তুতে সাইবার হামলার অভিযোগ এই সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।